আচ্ছা, সবাই খেয়াল করো, আমরা মনে হয় লাস্ট ক্লাসে আমরা সেপারেশন এবং হোমোজেনিয়াস এর কনসেপ্ট গুলো আমরা আলোচনা করেছিলাম। ওইখানে আরেকটা কনসেপ্ট ছিল, একটা হোমোজেনিয়াস একটা ইকুয়েশনকে রিডিউস টু হোমোজেনিয়াস ইকুয়েশন। আসলে ওই টপিকসটা এখানে নাই। আমি দেখি তাহলে নেক্সট ক্লাস যদি পসিবল হয়, তাহলে আমি ওই টপিকটা দেখানোর চেষ্টা করব যে একটা ইকুয়েশনকে কিভাবে হোমোজেনিয়াসে কনভার্ট করা যায়। এটা দরকার হলে আমি অন্য বই থেকে একটু পড়াবো। ঠিক আছে, এটা আমি আশা করবো নেক্সট ক্লাসে আমি দিতে পারবো। তাহলে আজকে আমরা দেখি যে সেপারেশন, তারপর হোমোজেনিয়াস এর পরে হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এখন পর্যন্ত যত কিছু করতেছি সবকিছু কিন্তু ফার্স্ট অর্ডারের জন্যই। ঠিক আছে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে আপাতত আমরা এক্সাক্ট ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বুঝবো। যাই হোক, আমরা এক্সাক্টের যে ডেফিনেশন দিতে যাচ্ছি সেটা রসের বইতে সবচেয়ে ভালো আছে। আমি এটা রসের বই থেকে দেখাচ্ছি। এটা একটা থিওরাম আসলে মূলত। এই থিওরামটা এই থিওরামটার প্রমাণটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। হয়তোবা যেহেতু তোমরা তোমাদের ওয়ান কাইন্ড অফ এটা মাইনর কোর্স, তোমাদের জন্য সাধারণত আসে না, বাট এটার প্রমাণটা পড়ে রাখা ভালো। যাই হোক, খেয়াল করে দেখো এখানে যে মডেলটা আছে এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা মডেল। কিরকম টাইপের মডেল? সেটা হচ্ছে ডিএক্স এর পাশে থাকবে সবসময় কোন ফাংশনটা? এম অফ এক্স ওয়াই, দ্যাট ইজ এম ফাংশন থাকবে, প্লাস ডিওয়াই এর পাশে থাকবে এন ফাংশনটা এন অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা মডেল। তাহলে তারা দেখো, তাহলে তারা এখানে কি বলছে, এখানে তারা আরো কিছু কন্ডিশন বলছে, যেখানে এম আর এন গুলো কি, এই এম ফাংশনটা আর এন ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ একটা ফাংশন এট অল পয়েন্টস এক্স ওয়াই হইতে পারে, ইন এর রেক্টেঙ্গুলার ডোমেন ডি হইতে পারে, একটা অঞ্চলকে তারা ফিক্সড করতেই পারে, অস্বাভাবিক কিছু না। মূল কথা হচ্ছে এম আর এন যে এক্স আর ওয়াই এর দুইটা ফাংশন, তারা কন্টিনিউয়াস ফাংশন হবে, প্লাস তাদেরকে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করা যাবে, লেখা আছে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভস। একের বেশিও করা যেতে পারে, মিনিমাম একবার পার্শিয়াল ডেরিভেটিভ করা যাবে এক্স এর সাপেক্ষে অথবা ওয়াই এর সাপেক্ষে। ঠিক আছে, তারা এরকম কিছু একটা বলতে চাচ্ছে এখানে আসলে মূলত। যাই হোক, এটা ছিল মোটামুটি আমাদের প্রাথমিক একটা কন্ডিশন। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে যে থিওরামটা দেওয়া আছে, এটার এটার থিওরামটাকে তোমাদের মাঝে মাঝে এভাবে আসে যে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাক্ট হওয়ার জন্য সাফিসিয়েন্ট এবং নেসেসারি কন্ডিশন গুলো আলোচনা করো, এভাবে বলে। তাহলে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। তাহলে দেখো প্রথম যে কন্ডিশনটা আছে এটা তোমার হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, পরেরটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। তাহলে ইফ তাহলে দেখো এই থিওরামটার মধ্যে কিন্তু দুইটা কন্ডিশন, এটা হচ্ছে প্রথম ওয়ান, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। দ্যাট ইজ একটা আরেকটা শুধুমাত্র ইনভার্স বা কনভার্স বলতে পারি, সরি ইনভার্স বলা না, এটা কনভার্স বলা উচিত। তাহলে দেখো ইটস ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2.6, 2.6 কোনটা? যেটা আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট। এই ইকুয়েশনটা যদি এক্সাক্ট হয় ইন ডি, ডি মানে আমাদের যে রেক্টেঙ্গুলার যে অঞ্চলটা বা ডোমেনটা দেওয়া আছে তার কথা বলা হচ্ছে। অর্থাৎ মূলত এই 2.6 যদি এক্সাক্ট হয়, দেন উই ক্যান রাইট দ্যাট ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। অতএব আমার হচ্ছে 2.6 যদি এক্সাক্ট হয় তাহলে আমি এই জিনিসটা লিখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। কনভার্সলি যদি আমি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স যদি লিখতে পারি, যদি সমান হয়, তাহলে আমি কি বলতে পারবো? দেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2.6 ইজ দ্যাট ইজ এক নম্বরে যে কথাটা বলছে এটা ঠিক বিপরীত কথাটা হচ্ছে মানে জাস্ট কন্ডিশন দুটাকে চেঞ্জ করে দেওয়া। ইফ এর মধ্যে যে কন্ডিশন ছিল আর দেন এর পর যে অ্যান্সারটা ছিল তাদেরকে জাস্ট ইন্টারচেঞ্জ করে বলা। এই দুইটা কন্ডিশন কিন্তু অবশ্যই সবসময় প্রত্যেকবারই পরীক্ষায় আসে। পরীক্ষা আসতে পারে কি যে নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন গুলো লেখো কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হওয়ার জন্য, অথবা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল কাকে বলে অবশ্যই তোমরা এই থিওরামটাই লিখবা। আর নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন লিখতে বললেও তোমরা এই থিওরাম 2. রসের বইয়ের এই থিওরাম 2.1টাই তোমরা লিখে দিবা সুন্দরভাবে। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার দেখি আমরা হচ্ছে সোম সিরিজের বইতে মূল ব্যাপারটা কি হচ্ছে যে এটা যদি এই যে 5.1 যদি আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে এই ইকুয়েশনটার এক্সাক্ট হওয়ার একটাই হচ্ছে মানে এই ইকুয়েশনটাকে আমি তখনই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারবো যদি এম ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? পার্শিয়াল ডেরিভেটিভ করব ওয়াই এর সাপেক্ষে, একটা অ্যান্সার পাবো,
আমরা এন ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব, আমি আরেকটা অ্যান্সার পাবো। এই দুইটা অ্যান্সার কি হইতে হবে? সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে আমাদের এই যে ফার্স্ট অর্ডার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে মডেল ইকুয়েশনটা আছে ওইটাকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারবো। ঠিক আছে, এটাই ছিল আমার মূল ব্যাপারটা। এখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় আর তার জন্য আমাদের কিছু ব্যাপারগুলো আসলে জানতে হবে যে কিভাবে এটাকে সলভ করা যায়। ঠিক আছে, তার জন্য কিছু অনুসিদ্ধান্ত থাকে বা কিছু ব্যাপারগুলো থাকবে আসলে। যাই হোক, আমি তাহলে এটা রসের বই থেকে দেখাবো, কারণ কিভাবে সলভ করতে হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা অনেক বইতে শর্টকাট নিয়মে করা আছে। তোমাদের জন্য কিন্তু শর্টকাট নিয়ম করা যাবে না, এটাকে ডিটেলস এক্সপ্লেন করে করে এটা আসলে করতে হবে। ঠিক আছে, আর যে প্রমাণের কথাটা বলতেছিলাম, কারোর পক্ষে যদি সম্ভব হয় এই প্রমাণটা অবশ্যই তোমরা দেখবা, কারণ এই প্রমাণটা দেখার মাধ্যমে আমি কিভাবে অঙ্কটা করলাম ওই প্রসিডিউরটাও কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, এই অঙ্কের মধ্যে এটা ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, যাই হোক, আমি সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। যেটা বললাম, এই অঙ্কটা এক্সাক্টের অঙ্কটা অনেক শর্টকাট নিয়মে করা যায়। ওইটা শর্টকাট নিয়ম তুমি জানতে পারো, কিন্তু ওইটা তোমার পরীক্ষার হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। পরীক্ষার হলে অ্যাপ্লাই করার যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে এটাকে ভুল বলে ধরা হবে। আচ্ছা, এই দেখো এক্সাম্পল হচ্ছে কত, এক্সাম্পল হচ্ছে 2.5। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয় তাহলে তাকে আমরা কিভাবে সলভ করব, এখানে ডিটেইলস প্রসিডিউরটা দেওয়া আছে। আমরা আসলে এক্সাক্টের যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো এই প্রসিডিউর ফলো করে অঙ্কটা করব। এই প্রসিডিউরটা হয়তোবা তোমরা এর আগে করেছো কিনা আমি জানি না, হয়তোবা এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। হারমোনিক ফাংশন বা ওইসব অঞ্চল মানে ওইসব অংশগুলোতে, যেটাকে আমরা বলি মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ওই সকল অংশগুলোতে আসলে এই প্রসিডিউরটা কাজে লাগে। আচ্ছা, তাহলে আমরা এবার এক্সাক্টের অঙ্কটা শুরু করতে পারি। মনে করো যে এখানে একটা ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এটা ফার্স্ট অর্ডার কেন আমরা ইজিলি বুঝতে পারতেছি, আমাদের ডি এর উপরে সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে 1, অতএব এটার অর্ডার হচ্ছে 1 এবং ডিগ্রিটাও ওখানে 1ই আছে। অতএব এটা ফার্স্ট অর্ডারে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। যদি ইকুয়েশনটা যদি এইভাবে দেওয়া না থাকে, এক্সাক্টের প্রবলেম সলভ করতে চাইলে তোমাকে কিন্তু ইকুয়েশনটাকে এই অবস্থায় নিয়ে আসতে হবে। কোন অবস্থায়? যে ডিএক্স এর পাশে একটা এক্স এবং ওয়াই রিলেটেড ফাংশন থাকবে। এক্স এর ফাংশন হতে পারে, ওয়াই এর ফাংশন হতে পারে, অথবা কনস্ট্যান্ট হতে পারবে। আবার ডি ওয়াই এর পাশেও এরকম একটা ফাংশন থাকতে পারে। থাকতে পারে মানে কি, এক্স এর থাকতে পারে ফাংশন, ওয়াই এর থাকতে পারে, অথবা উভয়ের থাকতে পারে, অথবা কনস্ট্যান্ট থাকতে পারে। অতএব এক্সাক্টের অঙ্ক করতে চাইলে তোমাকে মাস্ট বি অঙ্কের ফরম্যাটটা কিন্তু এরকম কিছু একটা হইতে হবে, মাস্ট বি। অঙ্কের ফরম্যাটটা কি হইতে হবে? এই টাইপের ফরম্যাট না হলে কিন্তু তুমি এক্সাক্টের অঙ্ক করতে গেলে তোমার ঝামেলা হবে। অতএব ডিএক্স এর পাশে একটা ফাংশন যার নাম হচ্ছে কি এম অফ এক্স ওয়াই, আর ডিওয়াই এর পাশে একটা ফাংশন যার নাম হচ্ছে এন অফ এক্স ওয়াই। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই দুটাকে ফাইন্ড আউট করা, এম এবং এন কে ফাইন্ড আউট করা। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদেরকে একটু খেয়াল করার বিষয়, ডিএক্স এর পাশে এম ছিল, মানে মনে রাখার জন্য ডিএক্স এর পাশে কে ছিল? এম ছিল। অতএব আমরা এমটাকে ওয়াই এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব। কেউ হতে পারে অনেকে ভুলে যেতে পারো। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডিএক্স এর পাশে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে এম। যেহেতু ডিএক্স এর পাশে এম আছে, তাকে আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব একবার। আবার হচ্ছে ডি ওয়াই এর পাশে আছে এন অফ এক্স ওয়াই, অতএব আমি এন অফ এক্স ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব। দুইটার অ্যান্সার যদি এক আসে, ইটস ওকে। তাহলে আমরা কি বলতে পারবো? আমাদের এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ বলতাম, তাই না? এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ বলতাম, যদি এই দুইটা পার্শিয়াল ডেরিভেটিভ যদি সমান হয়, তখন আমরা বলবো আবার আমাদের গিভেন 1 নম্বর সমীকরণটা হচ্ছে কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হয়তোবা তারা অনেক কথা লিখেছে, তোমরা এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ম্যাথ গুলো সলভ করার জন্য, আসল কথা দেখো, আমরা যদি 1 নম্বর সমীকরণটাকে সলভ করতাম তাহলে আমরা কি পাবো? একটা অ্যান্সার পাবো। ওই অ্যান্সারের নামটা আমরা কি দিলাম? আমরা এফ দিলাম। আমি আবারও বলি, এখন আমি কিন্তু এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে ওই প্রসিডিউরটা আমি ব্যাখ্যা করতেছি, যেটা তোমাদের থিওরেমের মধ্যে বলা ছিল বা থিওরেমের প্রুফের মধ্যে, যে থিওরেমটা আমরা দেখলাম ওই থিওরেমের প্রুফের মধ্যে বলা ছিল, ওইটা আমরা আপাতত পড়তেছি না।
আচ্ছা, আমি 1 মিনিটের জন্য একটা ফোন কল ধরতেছি, ইম্পর্টেন্ট ফোন কল। আচ্ছা, এক্সট্রিমলি সরি। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এক্সেট এর যে প্রসিডিওরটা, এটা একটু ভালোভাবে একটু বুঝতে হবে। ডিএক্স এর পাশে যে ফাংশন হচ্ছে এম, ডিওয়াই এর পাশে যে ফাংশন সেটা হচ্ছে এন। আমি এমটাকে ওয়াই এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করে একটা অ্যান্সার বের করব, এনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে একটা অ্যান্সার বের করব। দুইটা অ্যান্সার যদি এক হয়, আমি আমার 1 নম্বর সমীকরণটাকে এক্সেট হিসেবে ঘোষণা করব। ঘোষণা করার পরে আমার প্রসিডিউর অনুসারে আমরা সাধারণত কি করব, 1 নম্বর সমীকরণকে সমাধান করে একটা অ্যান্সার বের করব। অ্যান্সারটার মধ্যে কে কে থাকবে? এক্স আর ওয়াই তো থাকবে, তাই না? অতএব ওই টোটাল প্যাকেজটাকে আমি যেটা বলতে চাচ্ছি, দাস উই মাস্ট ফাইন্ড এফ। আমাদের টার্গেট কি? এফ বের করা। আসলে এফ এর ভিতরে কে কে আছে? এক্স ওয়াই আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা আসলে মূলত। হ্যাঁ, কারণ আমরা তো 1 নম্বর সমীকরণ সমাধান করে আমরা আসলে এফ ই বের করব। আমরা এমন একটা এফ বের করব যার উপরে দুইটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশন দুইটা কি, মানে জাস্ট তোমরা যদি প্রমাণটা খেয়াল করো থিওরামের, তাহলে তোমরা বুঝতে পারবে। অথবা আমরা অঙ্ক শেষ করেও কিন্তু আমরা এই প্রমাণ দুটাকে ভেরিফাই করতে পারবো, যে কন্ডিশন দুটাকে। আমি এমন একটা এফ বের করব, যে এফটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে আমি এম অফ এক্স ওয়াই ফাংশনটা ফেরত পাবো। আই মিন দ্যাট এই ফাংশনটা ফেরত পাবো। আমি যদি আমার ওই কাঙ্ক্ষিত এফটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে আমি এন অফ এক্স ওয়াইটা ফেরত পাবো। এটা হচ্ছে দুইটা কন্ডিশন। কার উপরে? এই এফ এর উপরে। এই দুইটা কন্ডিশনের উপরে ভিত্তি করে আসলে মূলত আমরা অঙ্কটাকে সলভ করব। আমি আবারও বললাম, আমি যে কন্ডিশনটাকে ধরেছি, আমার অ্যান্সার বের হওয়ার পরে আমরা কিন্তু এই জিনিসটা যাচাই করতে পারবো। আমার যে এফ অফ এক্স ওয়াই আমার বের হবে, তাকে যদি আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে আমি এম পাবো। তোমরা খেয়াল করতে পারবে একটু পরেই। যদি আমি আমার যে এফ অফ এক্স ওয়াইটা আমার বের হবে অ্যান্সারটা, তাকে যখন আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তখন দেখবে আমরা এন অফ এক্স ওয়াই এর অ্যান্সার গুলো পাচ্ছি। যাই হোক, এটা যেহেতু প্রসিডিউরের একটা অংশ, আমরা এটাকে নেগলেক্ট করতে পারবো না। অতএব এরপরে আমি যেটা লিখবো, যখন আমি এক্সাক্ট প্রমাণ করা শেষ, তখনই আমি লিখবো দ্যাট উই মাস্ট ফাইন্ড এফ সাচ দ্যাট এফ এর উপরে এই দুইটা কন্ডিশন। আর আমরা তো এম অফ এক্স ওয়াই এর মান জানি, সেই মানটা তুমি লিখে ফেলবা। এন অফ এক্স ওয়াই এর মান জানি, সেটাও তুমি এখানে লিখে ফেলবা। এবার তোমার টার্গেট কি থাকবে? তোমার টার্গেট হচ্ছে একটাই, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর মান বের করা। কারণ আমি বলেই দিয়েছিলাম দাস উই মাস্ট ফাইন্ড, আমাদের এখন টার্গেট হবে শুধু এফ অফ এক্স ওয়াইটাকে বের করা। দেখো দেখো, তুমি এফ অফ এক্স বের করার জন্য তোমার কাছে দুইটা রাস্তা আছে। প্রথম হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু এম, আর একটা হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন। তুমি যে কোনো একটা রাস্তাকে বেছে নিতে পারো। আমি আসলে প্রথমটাকে বেছে নিলাম। কেউ যদি এটা দিয়েও করো, তাও কিন্তু অঙ্ক হবে এবং অ্যান্সারটা কিন্তু একই আসবে। যাই হোক, আমি তাহলে প্রথমটাকে বেছে নিলাম। দেখো, আমি এফটাকে এখান থেকে রিমুভ করতে চাই। তাহলে এটা হচ্ছে একটা ডেরিভেটিভ, তাই না? ডেরিভেটিভ থেকে যদি আমি এফটাকে রিমুভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমরা জানি যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, তাই না? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি একটা আরেকটার বিপরীত। অতএব আমাকে কি করতে হবে? দুই পাশে এক্স এর সাপেক্ষে, বুঝাই যাচ্ছে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে একবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে হাতের বাম পাশটা কি হবে? এটা তোমার, তুমি যদি এই ডিএলএক্সটাকে তুমি যদি এখানে দিয়ে দিতা, দেখো তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ডিএলএক্সটাকে। তারা এখানে ডিএলএক্স দিছে, এটা দ্বারা তারা কি চাচ্ছে বুঝাইতে? তারা চাচ্ছে এটা হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন। এটার নাম হচ্ছে কি? পার্শিয়াল ইন্টিগ্রেশন। হোয়াটস হোয়াটস এটা পার্শিয়াল ইন্টিগ্রেশন মানে কি? এটা হচ্ছে যে এখানে দেখো এম এর ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েবল ছিল, একটা এক্স একটা ওয়াই ছিল। আমরা কিন্তু ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে। অতএব তোমাকে তো ডেল এক্স লিখতেই হবে, স্বাভাবিক ব্যাপার। আর তাহলে দেখো, এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ওয়াই কি থাকবে? ওয়াই হচ্ছে এখানে কনস্ট্যান্ট। এটা হয়তো বা আমরা আমি জানি না তোমরা পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে যেভাবে কনসেপ্ট ছিল, পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্ট কি? যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেই শুধুমাত্র চলক অথবা ভেরিয়েবল, আর বাকি অন্যরা যা
অন্য যতগুলো ভেরিয়েবল থাকবে সবাই হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক একই কনসেপ্ট এখানেও আমাকে অ্যারাইজ করতে হয়েছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আমি এই প্রথম কন্ডিশন নিয়ে কাজ করতে চাচ্ছি। এখান থেকে আমি এফটাকে মুক্ত করতে চাই। মুক্ত করতে চাইলে দুই পাশে আমাকে এক্স এর সাপেক্ষে একবার ইন্টিগ্রেশন করতে হবে। হাতের বাম পাশে ইন্টিগ্রেশন করলাম, এফটা আমার ফ্রি হয়ে গেছে। হাতের ডান পাশে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করব কাকে? আমি এম অফ এক্স ওয়াই কে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। খেয়াল করার বিষয়, তোমাদের হয়তোবা মনে আছে, যখনই আমরা কিন্তু বলেই দিয়েছি আমি এক্স এর সাপেক্ষে আমি পার্শিয়াল ইন্টিগ্রেশন করতেছি, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু তোমরা হয়তোবা খেয়াল করতেছো আমার এই ইন্টিগ্রেশনটা কি টাইপের ইন্টিগ্রেশন? এটা কিন্তু একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল। আই মিন দ্যাট অনির্দিষ্ট একটা ইন্টিগ্রাল, যার লোয়ার লিমিট আপার লিমিট নাই। আমরা জানি যদি কোনো ইন্টিগ্রেশন যদি ইনডেফিনিট ইন্টিগ্রাল হয়, তাহলে ইন্টিগ্রেশন করার পরে কি আসবে? একটা কনস্ট্যান্ট আসে, যেটাকে আমরা সি লিখতাম, সি লিখি সাধারণত, সি লিখি। কিন্তু আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। কি বলে দিয়েছি? এক্স এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব, ওয়াই হচ্ছে এখানে কনস্ট্যান্ট। অতএব এখানে যে সিটা আসার কথা ছিল, ওই সিটা দেখতে কিরকম হবে? ফাংশন অফ ওয়াই হবে। আমি জানি না তোমরা এই কনসেপ্টটা এর আগে এখানে কোথাও মানে কোনো প্রবলেমে অ্যাপ্লাই করেছো কিনা। তাহলে এই জন্য বলতেছি যে কেউ যদি এটা অ্যাপ্লাই না থাকো, তাহলে তোমার জন্য এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার হতে পারে। এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লাগে, তোমাদের অনেক ধরনের ম্যাথ সলভ করার জন্য এই কনসেপ্টটা কাজে লাগে। আমি তাহলে আরেকবার বলতেছি, আমি ইন্টিগ্রেশন করতেছি এক্স এর সাপেক্ষে, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। এখানে যে কনস্ট্যান্ট সি আসার কথা ছিল, ওইটা হবে অবশ্যই ফাংশন অফ ওয়াই। আমি এই অঙ্কের জন্য এটার নাম দিয়েছি ফাই অফ ওয়াই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কথা কথা হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমরা হচ্ছে কি ইন্টিগ্রেশনের পর যে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ করি, যেটা এখানে ফাই অফ ওয়াই, সেটা তো স্যার ইন্টিগ্রেশন শেষ করার পর করি, কিন্তু আমরা এখানে ইন্টিগ্রেশন সাইনের সাথেই কেন দিলাম? তুমি ভালো কথাই বলছো। আসলে আমরা যে সিটা দিই, ওইটা আমরা ইন্টিগ্রেশন শেষ করার পরেও দিতে পারি, অথবা ইন্টিগ্রেশন চলাকালীনও দিতে পারি, কোনো সমস্যা নাই। ওইটা আমাদের কোনো ক্ষতি, অ্যান্সারের কোনো ক্ষতি করে না। কথা আমার কথা কি আমার কথা বুঝতে পারছো? কথা জি স্যার, আমি বুঝতে পেরেছি। এই সিটা আমরা মনে করো যে যখন তোমার ইনডেফিনিট ইন্টিগ্রাল হবে, তুমি যদি ওই সিটাকে তার পাশে পাশে রাখো, তারপরেও তো তোমার অ্যান্সারের কোনো চেঞ্জ হবে না। আমি এটা আগেই দিয়ে দিয়েছি, এটা নাথিং ম্যাটার, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমার যদি সিটা যদি এখানে থাকতো, হ্যাঁ ইন্টিগ্রেশন চলুক। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই এই সি এর ব্যাপারটা হচ্ছে কি, আমরা আসলে সবার লাস্টে দিই কেন? তাকে তো বারে বারে আসলে লিখতে হয় আমাদের, তাকে আমাদের কি করতে হয়? বারে বারে লিখতে হয়। এই জন্য আমরা সবার লাস্টে দিয়ে দিই যে ইন্টিগ্রেশন শেষ, সবার লাস্টে দিলাম। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এরকম ছিল না। ব্যাপারটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল হলেই তার সাথে একটা আমাকে সি দিতেই হবে। ব্যাপারটা ছিল আসলে এরকম। আমরা এটাকে মানে জাস্ট পাশে পাশে লিখতে হবে, বাট বাট হতে পারে অনেকের বোরিং লাগে, এই জন্য সবার লাস্টে আমরা দিই। এবং অনেকে দেখা যায় এই কারণে সবার লাস্টেও সে দিতে ভুলে যায়। কিন্তু মূল ব্যাপারটা ছিল যে ইনডিফিনিট ইন্টিগ্রাল হলেই তার সাথে একটা আমি প্লাস সি দিয়ে দিব। স্যার, পুরোটা সময় না দিয়ে যদি শুধুই লাস্টে দেই, তাহলে আমার নাম্বার কি কাটা যাবে? আচ্ছা, এখানে যেহেতু সি এর ব্যাপারটা আসলে এটা ফাংশন অফ ওয়াই, তো আমার আমার রিকোয়েস্ট থাকবে এটা দিলে ভালো হবে, তাহলে তোমার ভুল হবে না, আমি শিওর। কারণ আমরা কিন্তু সিটাও কিন্তু মাঝে মাঝে দিতে ভুলে যাই। যখনই আমরা অ্যান্সার পেয়ে যাই, অনেক অতি উৎসাহিত হয়ে আমরা ওই সি এর পরিবর্তে এ এন এস লিখে দিই, অ্যান্সার লিখে দিই। অতএব আমি রিকোয়েস্ট করব এই টাইপের এই যে এক্সেটের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বললাম, এটা লাইফের পরবর্তীতে কাজে লাগবে, আমি শিওর। এক্সেটের অঙ্কগুলো দেখা যায় পিএইচডি টিজি করতে গেলে অনেক সময় মানে এই কনসেপ্টটা কাজে লাগে। এই কনসেপ্টটা খুবই একটা মজাদার কনসেপ্ট আসলে। যাই হোক, আমি রিকোয়েস্ট করব এই যে আমি যে ওয়াইটাকে বলতেছি, যে কি বলতেছি, ওয়াইটাকে কনস্ট্যান্ট বলতেছি, এই জন্য ফাই অফ ওয়াইটা দিতে বলতেছি। আচ্ছা, আরেকটা জিনিস তাহলে ক্লিয়ার করে দিই, তাহলে এটার জন্য আমি কাকে কনস্ট্যান্ট বলবো? এটার জন্য আমি কনস্ট্যান্ট বলবো কিন্তু এক্স কে। অতএব কেউ যদি এটা দিয়ে শুরু করতাম, দুইটা দিয়েই কিন্তু শুরু করা যাবে। হ্যাঁ, আমি এটা দিয়ে শুরু করছি, কিন্তু এটা দিয়ে যদি শুরু করতাম, তখন কিন্তু এক্স হইতো কনস্ট্যান্ট। তাহলে তোমাকে ফাই অফ এক্স এখানে ইন্ট্রোডিউস করা লাগতো ইন্টিগ্রেশন করার সময়। ঠিক আছে? একটু খেয়াল করা, আসলে দুইভাবেই তোমরা অঙ্কটা করবা বাসায়, দেখবা যে অ্যান্সার গুলো কাছাকাছি আসে কিনা। আচ্ছা, এবার আমার ইন্টিগ্রেশন করার পালা। আমি এম অফ এক্স ওয়াই এর মানটা আমি জানি, কত মান? 3x² প্লাস 4xy। আমি সেই মানটা বসিয়ে দিয়েছি। এখানে দুইটা অংশ ছিল বলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, আর একটা ডেল এক্স আছে এখনো, প্লাস ফাই অফ ওয়াইটা তার সাথে রয়ে গেছে, কাইন্ড অফ কনস্ট্যান্ট। বাট
আমি যেহেতু ওয়াইটাকে কনস্ট্যান্ট বলছিলাম এই জন্য ফাংশন অফ ওয়াই হিসাবে এটা এখানে আছে। এখানে ইন্টিগ্রেশন করব, সাধারণ নিয়ম ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে ওয়াইটা থাকবে কি হিসাবে, কনস্ট্যান্ট হিসাবে। তাহলে প্রথমটাকে ইন্টিগ্রেশন করবো এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স কিউব বাই কত 3, তাই না? 3 কাটা, শুধু থাকবে এক্স কিউব, এটা হচ্ছে 4 এক্স স্কোয়ার বাই 2 ওয়াই, তাহলে 2 আর 4 কাটা 2 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5 অফ ওয়াই। আমার কিন্তু মোটামুটি কিন্তু এফ অফ এক্স ওয়াই এর মানটা বের হয়ে গেছে, যেটা আমার টার্গেট ছিল। আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের টার্গেটই হচ্ছে এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই এর মানটা বের করা। আমার মোটামুটি অ্যান্সারটা বের হয়ে গেছে, এই যে এটুকু কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে। সমস্যাটা হইলো কোনটা, এই ফাই অফ এক্স ওয়াই। ফাই অফ এক্স ওয়াইটা এখানে হচ্ছে আননোন, আমি এই মানটা জানি না। এই মানটাকে জানার জন্য আমি এখন যে কাজটা করব, আমি তো আমার একটা কন্ডিশন অলরেডি ব্যবহার করে ফেলেছি, আমাকে আরেকটা কন্ডিশন ব্যবহার করতে হবে। সেটা কোনটা, ডেল এফ বাই ডেল ওয়াইটা আমার ব্যবহার করতে হবে। তাহলে দেখো, আমার যে এফ অফ এক্স ওয়াই যে ফাংশনটা, আমার যে অ্যান্সারটা বের হয়েছে, সেই অ্যান্সারটাকে আমি কি করব, ওয়াই এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব, কারণ আমার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এখনো বাকি আছে। তাহলে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত পাচ্ছি, খেয়াল করার বিষয় হচ্ছে আমি যখন ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি তখন কিন্তু এক্স হচ্ছে এবার কনস্ট্যান্ট। তাহলে এই প্রথম অংশটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। দ্বিতীয় অংশের মধ্যে একটা ওয়াই আছে, একটা ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে 1, তাহলে 1 আর 2 এক্স স্কোয়ার গুণ করলে 2 এক্স স্কোয়ার। ডেল ওয়াই কার ফাংশন, ওয়াই এর ফাংশন, তাকে তো ডেরিভেটিভ করা যাবে, তাকে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, ওয়াই এর সাপেক্ষে। তাহলে এই ফাই অফ ওয়াই এর ভিতরে কয়টা ফাংশন, কয়টা ভেরিয়েবল আছে, একটাই ভেরিয়েবল আছে ওয়াই। অতএব এটা কিন্তু আর পার্শিয়াল ডেরিভেটিভ হবে না, এটা আমার অর্ডিনারি ডেরিভেটিভ হবে, মানে সাধারণ ডেরিভেটিভ হবে, কারণ ফাই এর ভিতরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই আছে ওয়াই। আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন বললাম এটা পরে বলবো, কারণ এটা তো ভিতরে আছে, ভিতরের গুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই বলি সাধারণত। অতএব ফাই অফ ওয়াই, এই ওয়াই এর ভিতরে একটা ভেরিয়েবল আছে এবং ডেরিভেটিভ করতেছি ওয়াই এর সাপেক্ষে, অতএব এটাকে আমার একবার ডেরিভেটিভ এখানে দেখাইতে হবে, ডি ফাই অফ ওয়াই বাই ডি ওয়াই। ঠিক আছে? অতএব আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা দিয়ে শুরু করছো, তুমি মাঝপথে তুমি দেখলা ফাই অফ ওয়াই এর মান বের হয় নাই, তাহলে তার আরেকটা যে বাকি আছে কন্ডিশন, তাহলে ওয়াই এর সাপেক্ষে আমি একবার পার্শিয়াল ডেরিভেটিভ করলাম। ফাই অফ ওয়াইটাকে পার্শিয়াল ডেরিভেটিভ হবে না, কারণ এখানে একটাই ভেরিয়েবল ছিল, এটা সাধারণ ডেরিভেটিভ হবে। এরপর কাজ হচ্ছে ডেল ফাই বাই ডেল এফ বাই ডেল ওয়াই এর একটা মান আছে, কত, এন অফ এক্স ওয়াই। এন অফ এক্স ওয়াই এর মান কত, 2 এক্স স্কয়ার প্লাস 2 ওয়াই। এই এন এর মানটা কিন্তু আমরা অঙ্ক থেকে বের করে নিয়েছিলাম, এন আর এম এর মানগুলো। এখন আমি কি করলাম দেখো, তাহলে এই যে ডেল এফ বাই ডেল ওয়াই এর মান এন, তাহলে এটার পরিবর্তে আমরা কত বসাবো, 2 এক্স স্কয়ার প্লাস 2 ওয়াই। লেফট হ্যান্ড সাইডে বসাবো, রাইট হ্যান্ড সাইডে যা ছিল তাই থাকবে। এখন এরপরে কাজটা কি, ঘটনা কি ঘটবে, এই 2 এক্স স্কয়ার কাটা, বাকি রইল কি এই জিনিসটা। তাহলে আমার তো ডি ফাই অফ ওয়াই বাই ডি ওয়াই লাগবে না, আমার লাগবে কার মান, আমার লাগবে ফাই অফ ওয়াই এর মান। তাহলে এটা আছে ডেরিভেটিভ, তাহলে আমি এখানে কি করব, এখানে আমি একবার ইন্টিগ্রেশন করব। খেয়াল করার বিষয় হচ্ছে এটা কিন্তু সাধারণ ডেরিভেটিভ, আই মিন দ্যাট অর্ডিনারি ডেরিভেটিভ, নট পার্শিয়াল, বিকজ অফ এখানে কিন্তু একটা ভেরিয়েবল শুধু ওয়াই আছে, এখানে এক্স এর কোনো অস্তিত্ব নাই আপাতত। অতএব এটাকে আমি সাধারণভাবে একবার ইন্টিগ্রেশন করলে ফাই অফ ওয়াই এর মান পাবো। তাহলে দুই পাশে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে এই বাম পাশটা কি হয়ে যাবে, বাম পাশটা ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে কি আসবে, ফাই অফ ওয়াই। ডান পাশে কি হবে, ওয়াই স্কোয়ার বাই 2, এই 2 কাটা, শুধু থাকবে ওয়াই স্কোয়ার। যেহেতু ভেরিয়েবল একটা ছিল শুধু ওয়াই, তাহলে আমার আরবিট্রারি কনস্ট্যান্ট, আই মিন দ্যাট যেটা আমরা সি বলি, ওইটাকে আমরা একটা দিতে পারবো, যেটাকে আমরা এখানে সি না বলে এটাকে আমি সি নট বললাম। অতএব এটাকে ইন্টিগ্রেশন করার পর পেলাম ওয়াই স্কোয়ার প্লাস সি নট, যেখানে সি নটটা হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট অথবা সাধারণ কনস্ট্যান্ট বলতে পারো, একই কথা। আমাদের যে ইন্টিগ্রেশনের পর কনস্ট্যান্ট আসে ওটা আসলে মূলত আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এবার আমি ফাই অফ ওয়াই এর মানটা কোথায় বসাই দিব, আমি আমার এই কাঙ্ক্ষিত এখানে বসাই দিব ফাই অফ ওয়াই এর মানটা। বসানোর পর দেখো আমার এফ অফ এক্স ওয়াইটা এরকম কিছু একটা আসছে। এবার একটু ভালোভাবে বুঝে দেখো, আমরা কিন্তু ফার্স্ট অর্ডারের প্রবলেম গুলো সলভ করতেছি, তাই না? তারা যে পরের যে লাইনটা লিখেছে এটা তোমরা সবাই বুঝতে পারবে, আমরা কিসের সলভ করতেছি, ফার্স্ট অর্ডারের প্রবলেম সলভ করতেছি। অতএব মানে অ্যান্সারটাকে আরেকটু সুন্দর করার জন্য, এছাড়া কিছুই না। হেন্সে ফার্স্ট অর্ডারের প্রবলেম সলভ করা মানেই কি, কয়টা আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট পাই, একটাই পাবো। হেন্সে ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন ইজ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি1।
সাধারণ সেন্স আসলে, এছাড়া আর কিছুই না। কারণ কি আমার কিন্তু মূলত অ্যান্সার কিন্তু আসলে এটাই, আমার অ্যান্সার কিন্তু আসলে মূলত এটাই আমার অ্যান্সার। বাট অ্যান্সারটাকে তো আমরা কিভাবে লিখি, এক্সপ্লিসিট আকারে লিখি অথবা ইমপ্লিসিট আকারে লিখি, ওই সৌন্দর্যটা আনার জন্য আমরা চাচ্ছি এটা একটু মডিফাই করে লিখতে। তাহলে হেন্স আমাদের আসলে আমাদের যে প্রবলেমটা ছিল, যেহেতু ফার্স্ট অর্ডারের ছিল, অতএব এখান থেকে আমি একটাই প্যারামিটার পাবো যেটাকে আমরা সি বলি বা সি নট বা সি ওয়ান বলি। তাহলে সেই অ্যান্সারটাকে সুন্দর করার জন্য কি লিখলো, হেন্স এ ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন ইজ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কত, সি ওয়ান। তাহলে এফ অফ এক্স ওয়াই এর মানটাকে কি বসাই দিল, সে সি ওয়ান বসাই দিল। এবার তুমি এদেরকে সি নট আর সি ওয়ান তো কনস্ট্যান্ট, দুটার পরিবর্তে কত লিখলা, শুধু সি লিখলা। তুমি চাইলে বলে দিতে পারো যেখানে সি মানি হচ্ছে সি ওয়ান মাইনাস সি নট। আমি আবারও বলি জাস্ট অ্যান্সারটাকে সুন্দর করার জন্য, দেখো খেয়াল করে দেখো অ্যান্সারটা এখন দেখতে একটু ভালো লাগতেছে, এর আগে তো একটু এফ ছিল, একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, এই তাহলে এই পর্যন্তই হচ্ছে তোমার অ্যান্সারটা। এখন আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম আমি কেন এফ অফ এক্স ওয়াই কে চুজ করেছিলাম। এফ অফ এক্স ওয়াই এর উপর দুইটা কন্ডিশন ছিল। কি ছিল, এফটাকে যদি তুমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে তুমি এম এর মানটা পাবা, এফ অফ এক্স ওয়াই কে তুমি যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে তুমি এন এর মানটা পাবা। তোমাদের এখন যে অ্যান্সারটা আসছে চাইলে তোমরা এটা চেক করতে পারো। আমি এটার কথা বলতেছি মূলত, এই যে এটার কথা, সরি, আমি এই জিনিসটার কথা বলতেছি যে আমরা যে একটা এফ কে বলছিলাম যে ওই মাস্ট ফাইন্ড এফ, তাহলে তোমরা এখন ইজিলি চেক করতে পারো এফটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, দেখো তো এম এর অ্যান্সারটা আসে কিনা, এটা তোমরা চেক করতে পারো। এই যে এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে, 2x² প্লাস 4xy আর বাকিগুলো 0। দেখি আমরা, এই যে ভুল বলছি না, 3x² প্লাস 4xy 4xy 4xy, এই দেখো 3x² প্লাস 4xy তোমার কিন্তু চলে আসছে। ঠিক একইভাবে তুমি চাইলে পরেরটাও চেক করতে পারো। এটাই মূলত হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সঠিক নিয়ম। এই নিয়ম ছাড়াও কিন্তু অনেক নিয়ম আছে, ইজি নিয়ম, মানে কি বলে শর্টকাট নিয়ম আছে। ওই নিয়মটা যদি তোমরা শিখতে চাও শিখবা, ওইটা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করা যাবে না। যাই হোক, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এক্সিটের প্রসিডিউর নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে এখনই বলতে পারো। আমি বারে বারে বলতেছি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসিডিউর এবং এই প্রসিডিউরটা শেষ পর্যন্ত তোমাদের কাজে লাগবে। এটার একটা শর্টকাট প্রসিডিউর মনে আছে, দেখি আমি সোম সিরিজের বইতে আছে কিনা, বাট আমি শর্টকাট প্রসিডিউর শিখাবো না। হ্যাঁ, আবারও বলি, যে সকল প্রবলেম গুলো এক্সিট হবে না, যে সকল এই টাইপের প্রবলেম গুলো এক্সিট হবে না, ওটা তোমার মাঝে মাঝে লেখা থাকবে যে এই প্রবলেমটা যদি যদি এক্সিট হয় তাহলে সলভ করো, যদি এক্সিট না হয় তাহলে তোমাকে অন্য কোনো প্রসিডিউরে সলভ করতে বলতে পারে। অন্য কোনো প্রসিডিউর মানে হচ্ছে তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্ট্রোডিউস করতে হইতে পারে। ঠিক আছে, যাই হোক আমরা এক্সিটের নিয়মটা শেখার চেষ্টা করতেছি। দেখা যাবে যে যেটা বলছিলাম, হতে পারে এক্সিটের একটা ডেফিনেশন থাকতে পারে, তারপর বলতে পারে যে এই প্রবলেমটা করো, এরকম কিছু হিন্টস থাকবে, ডেফিনেশন থাকতে পারে বা অন্য কোনো ক্লু দেওয়া থাকে সাধারণত। আর যদি যদি কোনো ক্লু দেওয়া না থাকে, তুমি তোমার মতো করে যে কোনো নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারবা। প্রথমে তুমি সেপারেশন ট্রাই করতে পারো, এরপর হোমোজিনিয়াস। খেয়াল করে দেখো এটা কিন্তু হোমোজিনিয়াস হবে না, কারণ এটা x² xy এই দুইটার উপরে ডিগ্রি 2 করে আছে, এখানেও 2 আছে, বাট এখানে কিন্তু y সিঙ্গেল আছে, অতএব এটা হোমোজিনিয়াস অ্যাপ্লাই করা যাবে না। এভাবে ট্রাই করা আসলে, ঠিক আছে। অতএব এটা হচ্ছে এক্সাক্টের জন্য সবচেয়ে পারফেক্ট একটা নিয়ম। এই প্রসিডিউরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে এখনই বলতে পারো, দরকার হলে আমি আরেকবার বলে দিব কোথায় তোমার প্রবলেম আছে। হ্যাঁ, আনিকা বলো। আনিকা আনমিউট করে কথা বলো।
আনিকা তোমার কথা আনিকা তোমার কথা স্পষ্ট আসছে না। আনিকা তোমার কথাগুলো স্পষ্টভাবে আসছে না। একটু একটা মিউজিক দিয়ে মানে একটু মানে কি বলবো এটাকে, ডিস্টার্বিং হয়ে আসতেছে আর কি। আনিকা, নূর, বলো, এবার বলো আনিকা। আনিকা, তুমি জুম চ্যাট বক্সে প্রশ্নটা করো, জুম চ্যাট বক্সে প্রশ্নটা করো, কারণ তোমার কথাগুলো আসতেছে না তো। তুমি চ্যাট বক্সটা ইউজ করতে পারো একটু প্লিজ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি আবারও বলি, এক্সাক্টলি এটা এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট নিয়ম। এই নিয়মটা তোমরা ফলো করবা। বাসায় দেখো রসের বইতে এই অঙ্কটা করা আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই যে সোম সিরিজও ঠিক একই স্টাইলই করেছে, দেখছো? এই যে দুইটা ফাংশনে যে যেটাকে আমরা এফ বলেছিলাম, তারা ওইটাকে জি বলতেছে, একই জিনিস। আমরা যেটাকে এফ বলেছি, তারা ওইটাকে জি বলতেছে, অতএব একই জিনিস। আচ্ছা, আনিকা নয়েজ হইতেছে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। হেডফোনের মাইক্রোফোনের সমস্যা মেবি, আচ্ছা যাই হোক সমস্যা নেই, এগুলো হতেই পারে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সোম সিরিজও একই স্টাইলে করার চেষ্টা করেছে। এই দেখো তাদের প্রসিডিউরটা দেখো। তারা কিন্তু আমরা যে প্রসিডিউর করেছি ওইটা তারা এক ঝলকে বলে দিয়েছে। কিভাবে? আমরা যেটাকে এফ বলেছিলাম তারা সেটাকে জি বলেছে। এবং এই যে লাস্টে এসে যেটা বললাম, ওয়ান ওয়ান প্যারামিটার অফ সলিউশন, যেটাকে আমরা ওই যে C1 বলেছিলাম, হ্যাঁ মানে সমন্বয় করার জন্য আসলে বলেছিলাম সেটা। আর এখান থেকে আমাকে এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে আমাকে জি অফ এক্স ওয়াই এর মান বের করতে হবে। লাস্টে এসে কি ইউজ করতে হবে? জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি। তাহলে আমি এটা কিছু পাবো। তারা এক এক বাক্যে আসলে বলে দিয়েছে আমার মনে হয়। যাই হোক, এই শর্টকাট নিয়মটা মনে তারা এখানে করেছে। আমি চাইবো না তোমরা সোম সিরিজের শর্টকাট নিয়মে করেছে, আমি চাই না তোমরা শর্টকাট নিয়ম ইউজ করো। যাই হোক, তাহলে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি তোমার এক্সাক্ট না হয়, হ্যাঁ যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার যদি এক্সাক্ট না হয়, তাহলে তুমি আসলে অন্য কিছু প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারো। তার মধ্যে একটা হচ্ছে মেথড অফ গ্রুপিং। মেথড অফ গ্রুপিং সাধারণত আমি এটা করাই না, বাট সময় পেলে তারপর আমি মনে হয় প্রথম 2 বছর এটা করিয়েছিলাম, মেথড অফ গ্রুপিং। অথবা এটাকে আমরা বলতাম মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করা, এটাকে বলে বাই ইনস্পেকশন। আসলে বাই ইনস্পেকশন সলভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে এটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে সলভ করা। এটার জন্য আমি রিকোয়েস্ট করব, মেথড অফ গ্রুপিং তুমি চাইলে শিখতে পারো, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু মেথড অফ গ্রুপিং শেখার আগে তুমি ফার্স্ট অর্ডারের সবগুলো অঙ্ক শিখতে হবে। ফার্স্ট অর্ডারের যতগুলো মেথড আছে সবগুলো মেথড তুমি যদি শিখতে পারো, তারপর তুমি মেথড অফ গ্রুপিং অথবা যেটাকে বললাম ইনস্পেকশনের মাধ্যমে, অভিজ্ঞতার আলোকের মাধ্যমেও কিন্তু এদেরকে সলভ করা যায়। মেথড অফ গ্রুপিং এর মাধ্যমে করলে তোমার অঙ্কগুলো অনেক ইজি, বা মানে বেশি লাইন করতে হয় না। কিন্তু এটা বোঝার জন্য তোমাকে সময় দিতে হবে অনেক, নাহলে তুমি হুটহাট করে বুঝতে পারবা না। যাই হোক, আমি আবারও বললাম মেথড অফ গ্রুপিং তোমরা ইউজ করতে পারো চাইলে। কিন্তু যদি তোমাকে বলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে সলভ করো, তোমাকে অবশ্যই এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে হবে। আমরা এখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটা অঙ্ক দেখব, যার নাম কি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আমি তোমাদেরকে বারে বলতেছি, আমাদের ফার্স্ট অর্ডারের যে কোনো অঙ্ক, আমাদের ফার্স্ট অর্ডারের যে কোনো অঙ্ক কি থাকতে পারে, এরকম কন্ডিশন দেওয়াই থাকতে পারে। সাধারণত ইনিশিয়াল ভ্যালু প্রবলেম গুলোই থাকে, বাউন্ডারি ভ্যালু প্রবলেম গুলো আপাতত থাকে না। ঠিক আছে, তাহলে দেখো একটা প্রবলেম দিয়ে দিচ্ছে, এটাকে সলভ করতে হবে। সলভ করার পরে তোমরা হয়তোবা খেয়াল করেছিলে, সলভ করার পরে আমাদের কি ছিল? সলভ করার পরে আমাদের একটা কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট সি ছিল। সলভ করার পরে এই সি এর মানটা, এটা কিন্তু একটা জেনারেল সলিউশন। এটা হচ্ছে কি জেনারেল সলিউশন। যখনই তোমার ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন দেওয়া থাকবে, এরকম টাইপের কন্ডিশন দেওয়া থাকবে এক্সট্রা অঙ্কের সাথে, অতএব তোমাকে মানে বুঝতে হবে তুমি একটা পার্টিকুলার সলিউশন বের করতে যাচ্ছ। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানেও দেখো আমি আবার বারে বলতেছি, এক্সাক্ট অঙ্ক সলভ করার জন্য মডেলটা কিন্তু এরকম হইতে হবে। মডেল মানে কি, ডিএক্স এর পাশে এম থাকতে হবে, ডিওয়াই এর পাশে এম থাকতে হবে। মাঝে মাঝে দেখা যাবে তোমাদের মডেল গুলো কিন্তু একটু এলোমেলো থাকতে পারে। এলোমেলো মানে কি, থাকতে পারে এরকম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু একটা ফাংশন, অথবা ডিওয়াই বাই ডিএক্স এক জায়গায় প্লাস দিয়ে একটা এক্সপ্রেশন ইকুয়াল 0। কিন্তু এক্সাক্টের অঙ্ক সলভ করার জন্য তোমার মডেল কিন্তু একটাই, ডিএক্স এর পাশে এম অফ এক্স ওয়াই থাকবে,
প্লাস ডিওয়াই এর পাশে এন অফ এক্স ওয়াই থাকবে, মানে কোনো রেশনাল জাতীয় কিছু থাকতে পারবে না। হ্যাঁ, অনুপাত আকারে, রেশিও আকারে কোনো কিছু থাকতে পারবে না। যদি থাকে তোমরা এদেরকে আড়াআড়ি গুণ করে দিবে, দিয়ে এই ফরম্যাটে নিয়ে আসবে, এবং মাস্ট বি ডান পাশে কিন্তু ইকুয়াল টু 0 থাকতে হবে। অতএব এক্সজেড এর অঙ্ক করতে গেলে কিন্তু তোমাকে এই ধরনের কি বলে সাবধানতা অবলম্বন করতেই হবে। ডিএক্স এর পাশে একটা ফাংশন, ডিওয়াই এর পাশে একটা ফাংশন, আর ইকুয়াল টু ডান পাশে কিন্তু 0 থাকতে হবে। ঠিক আছে, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটা এক্সজেড এর প্রবলেম। হয়তোবা তুমি বলবা স্যার এটা আমি বুঝবো কিভাবে। অতএব তোমাকে এই এক্সজেড এর যে টেস্ট আছে, এই টেস্টটা তোমাকে করে নিতে হবে। দুটার অ্যান্সার এক আসছে। এরপর দেখো স্ট্যান্ডার্ড মেথড, এই যে দেখছো তারা কিন্তু বলেই দিছে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেথড। অতএব তোমাকে স্ট্যান্ডার্ড মেথড অনুসারে অঙ্কটা করতে হবে। কেউ যদি শর্টকাট মেথড ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু 0 পাওয়া আসলে। যাই হোক, আমরা একটা এফ বের করব, যার জন্য এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, জাস্ট সেম প্রসিডিওর অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করে শেষ পর্যন্ত হচ্ছে আমাদের এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা আসছে। এটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন। কিন্তু অঙ্কের মধ্যে কি দেওয়া ছিল? ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল। কন্ডিশনটা কিরকম দেওয়া ছিল? ওয়াই যখন 2, তখন হচ্ছে এক্স এর মানটা কত ছিল? 0। তাহলে এই দুইটা মান তোমরা হচ্ছে এই যে সকল জায়গায় এক্স ওয়াই আছে ওইখানে বসাও। কার মানটা বের হবে? সি এর মানটা বের হবে। তাহলে সি এর মানটা যদি তুমি এই জেনারেল সলিউশনের মধ্যে বসাই দাও, তাহলে তুমি যে অ্যান্সারটা পাচ্ছ এটার নামই হচ্ছে তোমার পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সলিউশন আসলে। আর এখানে যখন সি ছিল, তাহলে এখানে কিন্তু অসংখ্য সলিউশন ছিল, কারণ সি এর মানটা হচ্ছে আরবিট্রারি। সি এর মান তুমি চাইলে যে কোনো ভ্যালু বসাইতে পারো, সেটাই তার সলিউশন হিসেবে কাজ করবে আসলে মূলত। আর এখানে যখন সি এর মানটা তুমি ফিক্সড পেয়ে গেছো, তাহলে এটা হচ্ছে আমার পার্টিকুলার সলিউশন। যাই হোক, আমরা মোটামুটি আজকে আসলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে করতে হয় ওইটা আমরা শিখলাম। আমরা আসলে নেক্সট ক্লাসে দেখব যে সকল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো এক্সাক্ট না, তাদের জন্য আমরা কি ইউজ করতে পারি। যারা এক্সাক্ট না তাদের জন্য আমরা কি ইউজ করব নেক্সট ক্লাসে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার অনেক নিয়ম আছে। এই যে খেয়াল করে দেখো, আমি এক্সাক্ট কাকে বলি? যখন এই দুইটা সমান। যখন এই দুইটা সমান হবে না, তখন তাকে আমরা কি বলবো? তারা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন না। মানে তাদেরকে আমরা ইন্টিগ্রেশন বা আমরা তো এখানে ইন্টিগ্রেশন করেছিলাম, তাদেরকে আমরা এক্সাক্টের সাধারণ নিয়মে সলভ করতে পারবো না, যে প্রসিডিওরটা আছে। অতএব আমাকে কি খোঁজ করতে হবে? এমন একটা ফ্যাক্টর খুঁজতে হবে যে ফ্যাক্টরটা আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমরা গুণ করে দিই, তাহলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? এক্সাক্ট হবে। তখন ওই ফ্যাক্টরটার নাম হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট আমরা পাবো আসলে। এই যে দেখো, এটাই হচ্ছে সেই ডেফিনেশনটা। হয়তো আজকে আমি একটু হিন্টস দিচ্ছি। আমি আজকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনেশন পর্যন্ত থাকবো। আমরা নেক্সট ক্লাস এটার মেথড গুলো নিয়ে আলোচনা করব। ডেফিনেশনটা কি দেখো, ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা তো আমাদের মডেল, এটা আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মডেল। এটা যদি কি না হয়, ইজ নট এক্সাক্ট, যদি এক্সাক্ট না হয়, তখন আমরা কি করলাম দেখো, একটা ফ্যাক্টর, এই যে ফ্যাক্টরটার নাম কি? মিউ অফ এক্স ওয়াই। আমি আসলে মিউ অফ এক্স ওয়াই এর মান কিভাবে বের করে এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। মনে করো মিউ অফ এক্স ওয়াই হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটার ভিতরে এক্স থাকতে পারে, যেটার ভিতরে ওয়াই থাকতে পারে, অথবা এক্স ওয়াই দুটো একসাথে থাকতে পারে, অথবা কনস্ট্যান্ট থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে মিউ অফ এক্স ওয়াইটাকে আমি গুণ করলাম, তাহলে দুইটা অংশের মধ্যে দেখো মিউ অফ এক্স ওয়াই আছে, যার জন্য এই ফ্যাক্টরের জন্য এই 2.15 যে নতুন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হইলো, সে কি হয়ে গেছে? এক্সাক্ট হয়ে গেছে। তখন আমি এই মিউ অফ এক্স ওয়াইটাকেই বলতে পারবো an integrating factor of the differential equation হচ্ছে 2.14। ঠিক আছে, তাহলে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য এই মিউ অফ এক্স ওয়াইটা তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে, অতএব আজকে আমাদের এই পর্যন্তই থাক। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা নেক্সট ক্লাসে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের অঙ্কগুলো করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুলো, অতএব তোমরা কিন্তু এক্সাক্ট কিভাবে সলভ করতে হয়, এক্সাক্টের ম্যাথ গুলো ওইটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমি শুধু দেখাবো, আমি শুধু মিউ পর্যন্ত বের করে দেখাই দিব। কারণ যখন তুমি মিউ দিয়ে গুণ করে ফেলবা, ওইটা কি হয়ে যাবে? ওটা অটোমেটিক এক্সাক্ট হয়ে যাবে। তখন তোমাকে কি করতে হবে? আমি এক্সাক্টের অঙ্কটা যে স্ট্যান্ডার্ড মেথডটা ছিল যেভাবে করিয়েছি, সেটা তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে। অতএব যদি তোমার কোনো প্রবলেম এক্সাক্ট হয়ে যায়, তার যতটুকু অঙ্ক হবে, মানে অঙ্কের সাইজটা যদি এক্সাক্ট না হয়, তার সাইজটা একটু বড় হবে। কারণ তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ওইটা আবার
তোমার গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে গুণ করতে হবে। গুণ করার পরে আমি কি পাবো? নতুন এম অফ এক্স ওয়াই পাবো, আবার নতুন এন অফ এক্স ওয়াই পাবো। তাদেরকে আমার আবার টেস্ট করতে হবে, কারণ আমি জানি ডিএক্স এর পাশে যে ফাংশন থাকে, যাই থাকুক না কেন, ওইটাই হচ্ছে তোমার এম অফ এক্স ওয়াই। তাহলে এম অফ এক্স ওয়াই এর সাথে কিন্তু মিউ থাকবে, অতএব এটা হবে নতুন নিউ এম অফ এক্স ওয়াই, আর এটা হবে নিউ এন অফ এক্স ওয়াই। তাহলে ঠিক এক্সিটের যেভাবে করেছিলাম ওই প্রসিডিওর টোটালটা আবার এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারো। আজকে যারা যারা অংশগ্রহণ করেছো তোমরা হচ্ছে জুম চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার গুলো লিখে ফেলো। যারা রিঅ্যাডমিশন রিঅ্যাড লেখো, প্লাস হলের সংখ্যাটা লেখো, কোনো নাম টাম কিছু লিখতে হবে না। ঠিক আছে, আর যে কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারো, যে কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারো। বেশি বেশি আমি আবারও বললাম, আজকে মনে হয় আমি অঙ্ক দেখালাম মাত্র 2টা, কিন্তু আসলে সত্যি কথা বলতে তোমাকে রসের বই, রেনভিলের বই, আর আমি তো সোম সিরিজও দিয়ে দিয়েছি, অথবা তোমাদেরকে মনে হয় জিলের বইটাও মনে হয় আমি মাঝে মাঝে প্রোভাইড করি, জিলের বই। তোমার যে কোনো একটা বই ভাল লাগে, একটা বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো করে ফেলবা, যে কোনো একটা বই। আমি সাজেস্ট করি আপাতত রসের বই করো, যদি অন্য কোনো বই করার প্রয়োজন পড়ে আমি হয়তোবা বলবো। রসের বইয়ের যে এক্সারসাইজের যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করে ফেলো। তুমি যখন এটা যেহেতু এক্সেটের চ্যাপ্টার, তাহলে এক্সেটের চ্যাপ্টারের মধ্যে কি থাকবে? এক্সেটের প্রবলেম গুলো থাকবে, আর হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রবলেম গুলো থাকবে। দেখো রসের বই তুমি চাইলে এই অঙ্কগুলো করে ফেলতে পারো নিজ দায়িত্বে। হ্যাঁ, এগুলোর মধ্যে আবার কিছু কিছু আছে কি, ওই দেখো তারা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দিয়ে দিছে। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো এক্সেট হবে না, যেগুলো এক্সেট হবে না তাদেরকে এক্সেট বানায়া তারপরে এক্সেটের মাধ্যমে সলভ করতে হবে। তুমি চাইলে এক্সেট অঙ্কগুলো করে ফেলতে পারো ইজিলি। আবার দেখো 17 নম্বর প্রবলেমটা দেখতে পারো, যে কোন একটা আননোন ভ্যালু দিয়ে দিছে। কি দিয়ে দিছে? দ্য কনস্ট্যান্ট এ। তাহলে এর কোন মানের জন্য এই এ নম্বর সমীকরণ, এ নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? এক্সেট হবে। তারা এটাও বলে দিতে পারে। হ্যাঁ ফারহান বলো, ফারহান বলো। স্যার স্যার প্রথম অঙ্কে স্যার ওই এফ এক্স মানে এফ কে মানে ডিফারেন্সিয়েশন করলে এম আর এন কিভাবে পাওয়া যায়, ওটার মানে প্রুফটা কি? ওটা তো বলছি, তুমি শুনো নাই? ওইটা তো দেখাই দিলাম। এই যে যেমন ধরো যে তুমি এই এফটা পাইছো, তাই না? হ্যাঁ, ওইটা কিন্তু তোমার আমাদের ইয়ার মধ্যে ওই যে প্রমাণের মধ্যে আছে, থিওরেমের মধ্যে আছে। তারপরে তুমি টেস্ট করতে পারো পার্টিকুলার কোনো অঙ্কের জন্য। যেমন ধরো আমাদের যে দ্বিতীয় যে এক্সাম্পলটা ছিল, এই যে এক্সাম্পল 2.6 ছিল, মনে করো তুমি এটা, এই যে তুমি এটার কথাই বলতে চাচ্ছ, যে এটার কথা, এই যে এটার কথা বলতে চাচ্ছ, এটা কিভাবে আসে। কারো যদি কোনো প্রবলেম হয়, এটা হচ্ছে এক্সাক্ট একটা প্রসিডিউর। তারপরও তুমি যাচাই করার জন্য তোমার যে অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারটাকে তুমি এবার কি করো, এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করো। তুমি শিওর তুমি এটা পাবা, এম এর মান পাবা, মানে এই জিনিসটা পাবা অ্যান্সার। এম এর মান তো আগে থেকে অঙ্কের মধ্যে দেওয়া ছিল যেটা। ঠিক আছে, এবার তুমি ওই এফটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো। আই মিন দ্যাট তোমার এই অ্যান্সারটাকে তুমি একবার পার্শিয়াল ডেরিভেটিভ করো ওয়াই এর সাপেক্ষে, তুমি শিওর এন অফ এক্স ওয়াই পাবা। যদি তুমি এম অফ এক্স ওয়াই আর এন অফ এক্স ওয়াই না পাও, তখন তোমাকে বুঝতে হবে তুমি অঙ্কের ভিতরে ভুল করছো। এটা তুমি 100% শিওর। কেউ যদি, আমি আবারও বলি, তোমার এফ অফ এক্স ওয়াই বের হওয়ার পরে তুমি এমনি মনে মনে, এটা যে তোমাকে করতেই হবে টেস্ট এমনটা না, হাতে সময় পাবা কিনা আমি জানি না, তুমি এমনি মনে মনে তুমি একবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারো। করে যদি তুমি এই পারফেক্ট এই যে এম অফ এক্স ওয়াই এর যদি এই অ্যান্সারটা না পাও, যদি কোনো কম বেশি থাকে, অতএব তোমাকে বুঝতে হবে তুমি এই অঙ্কের এখানে, এই যে অঙ্কের এই জায়গাটায় তুমি কোনো না কোনো ভুল করছো। কারণ কি, এখানে ভুল করাটা স্বাভাবিক। এখানে হচ্ছে কি আছে, পার্শিয়াল ইন্টিগ্রেশন আছে, আবার পার্শিয়াল ডেরিভেটিভ আছে। এই জন্য এক্সাক্ট অঙ্কটা আমি এই জন্যই বলি ইম্পর্টেন্ট, কারণ কি এই একই জায়গায় তোমাকে দুইবার তোমার মত চেঞ্জ করতে হচ্ছে। কারণ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন মাঝে মাঝে আমাদের একসাথে করতে গেলে কিন্তু প্রবলেম হয়। অতএব এই জায়গাটা তোমাদের টার্নিং পয়েন্ট, এই জায়গাটা তোমরা স্পষ্টভাবে খেয়াল রাখবা। একটা হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন আছে, এইটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, এখানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ আছে ওয়াই এর সাপেক্ষে। কোনো রকম কিন্তু কনফিউশন মানে এখানে ক্রিয়েট করা যাবে না, এই জায়গাটা তোমার ঝামেলা হইতে পারে। অতএব কারো যদি এফ এর মান চলে আসে, তুমি একটু মনে মনে এদেরকে একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, একবার ওয়াই এর সাপেক্ষে করে দেখো তোমার এই অ্যান্সার গুলো আসছে কিনা। যদি না আসে
তখন তুমি এই ভিতরের ইন্টিগ্রেশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটু চেক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আজকে মোটামুটি চাইলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, বলো আলম, জি সঞ্জীব। স্যার। জি স্যার। স্যার এখানে যে আমরা একটা সি ইন্ট্রোডিউস করছি স্যার, ওয়ান প্যারামিটার ফ্যামিলি সলিউশন বলতে স্যার, এইটা স্যার একটু এক্সপ্লেন করলে ভালো এটা হতো আগে স্যার। আবারও বলি, এটা কিছুই না। এটা ব্যাপারটা কি, আমি যদি আমার অর্ডার যদি 1 হয় কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেটাকে সলভ করলে আসলে একটাই আরবিটারি কনস্ট্যান্ট আসবে। কারণ আমরা জানি আমার যতগুলো মানে আমার কোন একটা ডিফারেনশিয়াল অর্ডার যদি 2 হয়, তাহলে আমার দুইটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে। এটা হচ্ছে আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে করেছিলাম, হয়তোবা তোমাদের মনে আছে যে আমি তোমাদেরকে কি দিয়ে দিয়েছিলাম, অ্যানসার দিয়ে দিয়েছিলাম। আমরা আমাদের প্রথম যে চ্যাপ্টারে মানে লাস্ট যে ক্লাসে কিছু অঙ্ক ছিল, একটা রিলেশন দেওয়া আছে, আই মিন দ্যাট একটা সলিউশন দেওয়া আছে। কার সলিউশন দেওয়া আছে? কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন দেওয়া আছে। আমাদের ওই প্রবলেমগুলোই এরকম ছিল। আমি যদি তোমাকে এখন একটু দেখাই, আমি চাইলে এটা দেখাইতে পারি এখনই। এটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে আমাদের রেসপন্স করতেছে না। তোমরা কি দেখতে পাচ্ছ না এটা? আচ্ছা, এই যে এই অঙ্কগুলোর কথা বলেছিলাম, এই যে ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? এই অঙ্কগুলোর মধ্যে কি ছিল, আমার আরবিটারি কনস্ট্যান্ট যত ছিল তাকে আমরা ঠিক ততবার ডেরিভেটিভ করতাম। ঠিক একই কনসেপ্ট। তুমি খেয়াল করে দেখো, এখানে আরবিটারি কনস্ট্যান্ট ছিল কি, এ আর বি ছিল। এটার শেষ পর্যন্ত যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসছে তার অর্ডার কত 2 আসছে। আর আমরা আমরা আমাদের এখানে যতগুলো অঙ্ক করতেছি আপাতত সবগুলো কিন্তু ফার্স্ট অর্ডারের। অর্থাৎ ফার্স্ট অর্ডারের যে কোনো প্রবলেমকে সলভ করলে তোমার হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট একটাই আসবে। তারা আসলে যেটা আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে এরকম, সেটা ব্যাপারটা ছিল এরকম, সেটা হচ্ছে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অ্যান্সারটাকে একটু সুন্দর করার জন্য তারা যে কাজটা করেছে, আমি তো জানি আমার যে অ্যান্সারটা আসছে সেটার মধ্যে কি থাকবে, একটাই আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। অথবা এটাও তুমি অ্যান্সার হিসেবে কিন্তু ডিক্লেয়ার করতে পারো। এটা অ্যান্সার হিসেবে ডিক্লেয়ার করলে কিন্তু এটা ভুল হবে না, একদমই ভুল হবে না। কারণ এটাকে তুমি অ্যান্সার হিসেবে ডিক্লেয়ার করার পরে তুমি তো যাচাইও করতে পারতেছো যে ডেরিভেটিভ করলে এম পাচ্ছি, আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমি এম পাচ্ছি। কিন্তু আমরা সাধারণত চেষ্টা করি আমাদের অ্যান্সার গুলোকে এক্সপ্লিসিট আকারে রাখতে অথবা ইমপ্লিসিট আকারে রাখতে। আই মিন দ্যাট আমি অ্যান্সার গুলোকে চেষ্টা করবো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আকারে রাখতে, অথবা এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 আকারে রাখতে, এরকম চেষ্টা করি। এই জন্য এফটা থাকলে কেমন যেন একটু লাগে বা একটু অন্যরকম মনে হচ্ছিল, এছাড়া আর কিছুই না। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমি তো এফ অফ এক্স ওয়াই এর মান আমি বের করেছি, কিন্তু আমার এফ অফ এক্স ওয়াই এর সাথে কি থাকার কথা ছিল, একটা মাত্র আরবিটারি কনস্ট্যান্ট। কারণ আমার এফ অফ এক্স ওয়াই যে সলিউশন, তার যে করসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন তার অর্ডার কিন্তু 1। অতএব এখান থেকে শুধুমাত্র 1 প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশনই আসবে, যেটা দেখতে কিরকম হবে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি1। কারণ একটা তো সি নট আমি ধরেছিলাম, এই জন্য অন্য আরেকটা আরবিটারি কনস্ট্যান্ট, বাট এই দুইটা আরবিটারি কনস্ট্যান্ট মিলে কিন্তু একটাই হবে, কারণ এটার অর্ডার তো 1। এই জন্য এফ অফ এক্স এর মানটা কত, এই পুরো জিনিসটা এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়েছি ইকুয়াল টু, এই পাশে ছিল সি1। আবার এই দুইটাকে সমন্বিত করে আমি একটা সি বললাম, কারণ এখানে কিন্তু সি নট আর সি1 দুইটাই তো কনস্ট্যান্ট। মনে করো এটা হলো 5, এটা হচ্ছে 10, তাহলে একটা থেকে আরেকটা যোগ বিয়োগ করা যাবে, তাহলে আমি তো একটাই তো কনস্ট্যান্ট পাবো আসলে। অতএব এটাই হচ্ছে সেই সিটা। ঠিক আছে? অতএব এই যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি1, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে মূলত আমি যে প্রথমে বলে নিয়েছিলাম যে উই মাস্ট ফাইন্ড দ্যাট কি এফ, তাহলে এফটাই তো আমার মূলত আসলে অ্যান্সারটা। এই অ্যান্সারের মধ্যে কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, একটাই, বিকজ অফ এখানে কিন্তু অর্ডার হচ্ছে 1। জাস্ট অ্যান্সারটাকে সুন্দর করার জন্য তারা আসলে লাস্টে এই ফিনিশিং দিচ্ছে, জাস্ট, এছাড়া আর কিছুই না। যাই হোক, কিছু কিছু মেথডে আসলে এরকম থাকবেই যে আসলে তারা একটা ফিনিশিং দিতে চাচ্ছে, বা অ্যান্সারটাকে যেটা বললাম একটু ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট, অথবা তারা একটা জেনারেল সলিউশন চাচ্ছে। জেনারেল সলিউশনের মধ্যে এফ অফ এক্স ওয়াই থাকলে সমস্যা নাই, বাট একটু অন্যরকম লাগতো আর কি দেখতে আর কি। হ্যাঁ, অ্যান্সারটা আসলে মানে কমপ্লিট মনে হইতো না, এই জন্য তারা লিখেছে আসলে। আচ্ছা, যাই হোক, তাহলে সবাইকে আসলে ধন্যবাদ আজকের মতো। আমরা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো ভালো আমরা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পড়বো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু বাসায় আমি জানি না কি করতেছো, কেউ কিন্তু চাইলে এই সোম সিরিজ, তারপর রসের বই, জিলের বই, আর হচ্ছে রেনভিলটা বেশি একটা প্রয়োজন পড়ে না, বাট চাইলে দেখতে পারো। রেনভিলটা একটু এক্সট্রাঅর্ডিনারি বই আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আগে
রস আবার সোম সিরিজ এগুলো সলভ করে তারপর তুমি রেনভিল দেখো, তাহলে তোমার ভালো লাগবে। কারণ সোম সিরিজে অনেক অঙ্ক করা থাকে, এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। হতে পারে তারা শর্টকাট ইউজ করতে পারে, তোমরা শর্টকাট ইউজ করবে না, তোমরা আসলে পরিপূর্ণ মেথড ইউজ করার চেষ্টা করবা। তোমরা বাসায় অঙ্কগুলো করো, হয়তো বা আজকে আমি 2টা অঙ্ক মাত্র দেখিয়েছি, আসলে 2টা অঙ্ক দেখানো, 2টা অঙ্কের মাধ্যমে আসলে কিছুই আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না, বা তোমাকে আমি ইভালুয়েট করতে পারবো না। কিন্তু অঙ্কগুলো হচ্ছে তুমি এই টাইপেরই ভালো, মানে একটু বড় টাইপেরই অঙ্কগুলো তোমরা চুজ করবা রসার হচ্ছে সোম সিরিজের বই থেকে, এক্সারসাইজ থেকে চুজ করতে পারো, বা যেগুলো করা আছে ওদেরকে তুমি নিজে একটু ইভালুয়েট করে মানে বেশি বেশি এক্সপ্লেন করে করে করতে পারো। মাঝে মাঝে তারা কিন্তু জাম দেয়, সোম সিরিজ বই বা রসের বই তো জাম দিতে পারে, তোমরা জাম না দিয়ে তোমরা অঙ্কগুলোকে স্পষ্টভাবে করতে পারো, ঠিক আছে? যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করব। যারা যারা আজকে জয়েন করেছো, এখনো যারা অ্যাটেন্ডেন্স দাও নাই তার অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারো। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তারা লিভ নিতে পারো। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, কারো কি প্রশ্ন আছে? ও না, আচ্ছা, যারা যারা আজকে অংশগ্রহণ করেছো আইডি দিয়ে দাও, মানে তোমাদের রোল নাম্বার গুলো দিয়ে দাও। রোল নাম্বার যদি, আচ্ছা, রায়হান বলো, রায়হান বলো, রায়হান আনমিউট করে কথা বলো। রায়হান কি কথা বলতে চাচ্ছ? রায়হান বাবু, স্যার কিভাবে দিব? হ্যাঁ স্যার কিভাবে রোল নাম্বার দিব? ও, এটা জুম চ্যাট বক্স। দেখো তুমি কি মোবাইলে আছো? জি স্যার। দেখো মোবাইলের নিচের দিকে একটা চ্যাট বক্স CHAT নামে লেখা আছে চ্যাট, ওইখানে ক্লিক করো। চ্যাটে ওখানে ক্লিক করার পরে তুমি তোমার রোল নাম্বার লিখে দিতে পারো, যদি রোল থাকে। রিঅ্যাডমিশন হলে রিঅ্যাড লিখে ক্লিক করব। দেখো জুমের ওখানে একটা চ্যাট বক্স আছে, অপশন দেখো, অপশনগুলো দেখো জুমের ভিতরে, তোমার মোবাইলের নিচের দিকে হবে। এটা মোবাইলের স্ক্রিনের উপরে তুমি টাচ করো, মোবাইলের স্ক্রিনের উপরে টাচ করার পরে তুমি নিচের দিকে অনেকগুলো অপশন পাবা, ওই অপশনের উপরে ক্লিক করে তুমি CHAT নামে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করলেই তারপর তুমি এখানে টাইপ করতে হবে তোমার রোল নাম্বার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যদি আজকে না পাও বন্ধুদের কাছ থেকে দেখে নাও, হয়তো বা রায়হান বাবু আজকে নতুন জয়েন করেছে, কোনো সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স এটা নিয়ে তো বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা আমাদের মতো করে ট্রাই করতেছি সবাই, অতএব এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার দরকার নাই। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ ভালো থাকো। আমরা আশা করি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।